পুরনো গল্পটাই নতুন করে লেখা হলো আরও একবার। বাংলাদেশের সেই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা মন চাইতে হলো আরও একবার আজ এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যাদের বিপক্ষে বাংলাদেশের ভালো করারই কথা ছিল, নতুন কিছু করে দেখানোর কথা ছিল, সেটা বাংলাদেশ করতে পারেনি। ব্যাটিংয়ে মাত্র 191 রানে অল আউট হয়ে গিয়েছে। এক ধরনের হতাশা নিয়ে দিন শেষ হয়েছে। প্রতিপক্ষের কোনো উইকেট তুলে নিতে পারেনি। আমার সঙ্গে আছেন শাওন শেখ। আমরা দুজন এবার এই সিলেট টেস্টটা কাভার করছি, বাংলাদেশ জিম্বাবুয়ের। সেই টেস্টের প্রথম দিন শেষে আমরা দর্শকদের সামনে হাজির হয়েছি। শাওন ভাই, আপনি কেমন দেখলেন আসলে এই সিলেট টেস্টের প্রথম দিনটা? আসলে এক কথায় যদি বলতে হবে হতাশাজনক পারফরমেন্স। কিন্তু এই একই কথা তো আসলে বারবার বলতে হচ্ছে, বিশেষ করে ঘরের মাঠে টেস্ট। আসলে প্রতি ব্যাটসম্যানকে ধরে আলাদাভাবে কথা বলতে হয়। মাহমুদুল হাসান আর কতবার একইভাবে আউট হবেন? মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলছেন, তারপরও এমন একটা শর্ট বলে মিড উইকেটে আউট। নাজমুল হোসেন শান্ত, গতকাল আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রেস কনফারেন্স উনি বলেছিলেন ওনার ইনিংসগুলো নিয়ে উনি কাজ করছেন, 30-40 রান ইনিংসগুলোকে কীভাবে আরও বড় করা যায়। আজও পারলেন না। তিনি 40 রান করে অফ স্টাম্পের বাইরে একটা শর্ট বলে আউট হয়ে গেলেন। আজকালকার ক্রিকেটে শর্ট বলে তিনি কেন ব্যাট চালালেন, এই প্রশ্নটা আসলে করার কোনো সুযোগ নেই। ব্যাট যেহেতু চালিয়েছেন, আপনার বাউন্ডারি পেতে হবে, এবং এই প্রশ্নটাই ওনার নিজেকে করা উচিত যে কেন তিনি পয়েন্টে এভাবে ক্যাচ তুলে দিলেন। এভাবে মুমিনুলের কথা বলতে হয়, এতবার জীবন পেলেন তারপরও 56 রানের বেশি করতে পারলেন না। এমন অনেক হতাশার গল্প আসলে প্রথম দিন, এবং দিনের শেষটা 67 রানে জিম্বাবুয়ের কোনো উইকেট যায়নি। এটা আরও বড় হতাশা, যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপ অনেকদিন ধরে বিশেষ করে পেস অ্যাটাক ভালো করছিল। সব মিলিয়ে একটা হতাশাজনক দিন বাংলাদেশের জন্য। আসলে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে লিটনের অভাবটা কি বাংলাদেশ টের পাচ্ছে কিনা মিডল অর্ডারে। জাকের আলী যদিও ভালো খেলছেন, কিন্তু সে ক্রিজে আসার আগেই টেলেন্ডারদের সঙ্গেই ব্যাটিং করতে হচ্ছে। ওভারঅল লিটনের অভাবটা কি একটু হলেও টের পেয়েছে বাংলাদেশ? আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, কিন্তু আপনি আরও একটা প্রশ্ন করেছেন, ছিলেন যে নাজমুল হোসেন তিনি যে আউটটা হয়েছেন সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন। আপনি তো ম্যাচ রিপোর্ট লেখায় ব্যস্ত ছিলেন তখন। প্রেস কনফারেন্সে কিন্তু এই প্রশ্নের উত্তরটা বাংলাদেশ দলের যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন, তিনি উত্তরটা দিয়েছেন। নাজমুল হোসেন শান্ত নিজেও স্বীকার করেছেন যে এই যে বলটা ছিল সেটা আসলে মারার বল ছিল না, তার ছেড়ে দেওয়াটাই উপযুক্ত হতো। আর আপনি যেটা বললেন আসলে আসলে লিটন থাকলে কি হতো না হতো সেটা আসলে বলাটা বেশ মুশকিল, কারণ বাংলাদেশ দলের যারাই খেলতে নামেন, লিটন তো এর আগেও খেলেছেন, কিন্তু আসলে কি করেছেন সেটাও একটা বড় প্রশ্ন। লিটন হয়তো টেস্টে অনেকটা কনসিস্টেন্ট, কিন্তু সেটা আসলে কতটুকু এফেক্টিভ হয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ লাস্ট যে 8টা টেস্ট হোমে খেলে, 8টা টেস্ট ইনিংস হোমে খেলেছে, তার মধ্যে মাত্র দুটোতে 200+ স্কোর করেছেন, যেটা আসলে বাংলাদেশের একটা ব্যাটিং ব্যর্থতার যে চিত্র সেটাই প্রকাশ করে। তো ওভারঅল বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যর্থতার এই চিত্রটা কিন্তু পুরনো। তো সেই ব্যাটিংয়ের ব্যর্থতার চিত্রটা নিয়ে আজ কিন্তু মোহাম্মদ সালাউদ্দিনের কথা বলেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার মনে কি কোনো প্রশ্ন তৈরি হয়েছে? হ্যাঁ, আসলে অনেক প্রশ্ন। প্রথমে যদি এটা বলতে যাই, একই প্রসেস আর কতদিন ধরে চলবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেটাই, যে মাহমুদুল হাসান জয় আর কতবার একইভাবে আউট হবেন? মুশফিকুর রহিম 37 বছর বয়সী একজন ব্যাটসম্যান, আর কতবার উইকেট গিফট করবেন? তিনিও অনেক দিন ধরে কিন্তু এই ফর্মেটে রান করছেন না, কোনো ফর্মেটেই রান করছেন না। আমি আপনার কাছে একটু জানতে চাই বিকেলের মানে দিনের শেষটা সম্পর্কে, যে বাংলাদেশ দল বোলিংয়ে কেন ব্যর্থ হলো? বাংলাদেশ দল বোলিংয়ে কেন ব্যর্থ হলো এটার সহজ উত্তর যদি বলি, মানে সহজ বলতে চিরচরিত যে উত্তর, সেটা মোহাম্মদ সালাউদ্দিনের প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ দল আসলে ভালো বল করেনি। এটা তো একটা মানে খুব রকেট সায়েন্স না যে ভালো বল করেনি, বাংলাদেশ দল আসলে ভালোও করতে পারেনি। কিন্তু আপনি যেই প্রসেস এবং ইমপ্রুভমেন্টের কথা বললেন, বাংলাদেশের আরও দুটি চেনা শব্দ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অনেক দিন ধরেই জড়িয়ে আছে, সেই শব্দগুলো আজও উচ্চারিত হয়েছে প্রেস কনফারেন্সে। তখন মোহাম্মদ সালাউদ্দিনের কাছে একটা পাল্টা প্রশ্ন গিয়েছিল, আসলে এই প্রসেসটা কত লম্বা, মানে কতদিন বাংলাদেশের দরকার হবে, সেই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। তিনি এক ধরনের মানে বিরক্তি প্রকাশ করেছেন। অনেকের কাছে হয়তো মানে সামগ্রিক অবস্থা, বাংলাদেশের যে সামগ্রিক অবস্থা সেইটাকে আসলে ক্রিকেটের সঙ্গে তুলনা করে বাংলাদেশের এই জায়গাটাতে এনেছেন যে বাংলাদেশের সামগ্রিক অবস্থা যখন উন্নতি হবে তখন বাংলাদেশের ক্রিকেটেরও উন্নতি হবে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটা হওয়ার জন্য আসলে কতদিন দরকার, শাওন, আপনার কতদিন মনে হয়? আসলে এই উন্নতির প্রসেস তো চলছে 20-25 বছর ধরেই, যেদিন থেকে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে, আসলে তার আগে থেকেই। সেটা যে কতদিন লাগবে আসলে আমার মনে হয় ক্রিকেটাররাও সেটা বলতে পারবে না। যদি উত্তর তাদের কাছে থাকতো, তারা হয়তো মাঠে সেটা দেখিয়ে দিতে পারতেন। আমার আজকের দিনের আপনার কাছে লাস্ট প্রশ্ন, এই টেস্টে ফেরার উপায় কি? বাংলাদেশের চান্স আদৌ কি আর আছে, যেহেতু অলরেডি আমরা এতটা পিছিয়ে পড়েছি? এই প্রশ্নটা মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও গিয়েছিল, বারবার মোহাম্মদ সালাউদ্দিনকে উল্লেখ করছি, কারণ
তিনি যেহেতু দলের প্রতিনিধি, তারা কি ভাবছেন সেটা ইম্পর্টেন্ট, আমি বা শাওন এখানে দাঁড়িয়ে কি ভাবছি সে তার চেয়ে বেশি। তো তিনি মনে করেন যে বাংলাদেশের আরও একটা ইনিংস আছে, সেই ইনিংসে বাংলাদেশ ভালো করবে, তার যারা শিষ্যরা আছে তারা ভালো করবে, সেই আশায় তিনি আছেন। সেই আশায় হয়তো বাংলাদেশের পুরো ড্রেসিং রুম আছে, বাংলাদেশ ক্রিকেটের যারা সমর্থক তারাও আছেন, কিন্তু সেটা আসলে কতটা পসিবল আগামী কয়েকদিন হয়তো দেখা যাবে। সেটাই এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই খবর আমি মাহমুদুল হাসান এবং আমার সঙ্গে সহকর্মী শাওন শেখ দুজনেই প্রথম আলোর প্রিন্ট অনলাইন ভার্সন এবং এই যে ম্যাচ শেষের অ্যানালাইসিস সব জায়গাতেই আপনাদেরকে জানাবো। চোখ রাখুন প্রথম আলোতে।